বিডিআর বিদ্রোহ নিয়ে মুখ খুললেন মইনু আহমেদ, তদন্তে বাধা দেওয়ার অভিযোগ। ছাত্র আন্দোলনের সময় পুলিশি সহিংসতা অঙ্গ হারানোদের স্বপ্ন ধূসর, কাটছে যন্ত্রণাদগ্ধ দিন। অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে ভারতের সামরিক বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। বিডিআর সদর দফতরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারিতে সংঘটিত বিডিআর বিদ্রোহে দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন আলোচিত 111-এর প্রধানতম চরিত্র সাবেক সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ। তিনি বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি। হত্যাকাণ্ডটি নিয়ে 15 বছরে শুধু বিগত সরকারের কথাই শুনতে হয়েছে। ঘটনা তদন্তে তখনকার সরকার সহযোগিতা করেনি বলেও জানান মইনু আহমেদ। বিস্তারিত পার্থসারথীর রিপোর্টে। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে কি ছিল তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলাপ সামনে এলেও এবারই প্রথম নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ। তার ভাষ্যমতে 25 ফেব্রুয়ারি 9:30টার দিকে তিনি জানতে পারেন পিলখানায় গণ্ডগোল হচ্ছে। কিছুক্ষণ পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করলে ফোন ব্যস্ত পান। 9:30টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ সভাকক্ষে প্রবেশ করেন এবং আমার কানে কানে এসে বলেন, স্যার, পিলখানায় গণ্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। 46 ব্রিগেডকে পিলখানায় যাওয়ার অনুমতি শেখ হাসিনা দিয়েছিলেন বলে জানান মইনু আহমেদ। বিদ্রোহের সময় টিভি চ্যানেলে লাইভ কভারেজের সমালোচনা করে তিনি বলেন, 11:45 দিকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানায় সরকার রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে। ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল, তার মধ্যে বিভিন্ন ভুল বক্তব্য, মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে এবং এর মাধ্যমে একটা ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে। এছাড়াও বিডিআর অন্যান্য ক্যাম্পে এই বিদ্রোহী ছড়িয়ে দিতে সাহায্য করছে। পরের দিন 26 ফেব্রুয়ারি বিদ্রোহীরা আবারও গোলাগুলি শুরু করলে তাকে জানানো হয় বিদ্রোহীরা আত্মসমর্পণ না করলে সামরিক অভিযান পরিচালনা করা হবে। সরকার থেকে বলা হলো যে সেনাবাহিনী মেইন গেট এলাকা প্রোটেক্ট করবে এবং পুলিশ করবে আর এক সাইডে। ঘটনার তদন্তে সরকারের সাহায্য পায়নি সেনাবাহিনী, ভিডিও বার্তায় উল্লেখ করেন সাবেক এই সেনাপ্রধান। তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তার লেখা বই শিগগিরই প্রকাশিত হবে, ভিডিও বার্তায় উল্লেখ করেন তিনি। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। কারো স্বপ্ন ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার, কেউ বা দেশসেরা পুলিশ কিংবা সেনা অফিসার হতে চেয়েছিল। অথচ ছাত্র আন্দোলনের সময় পুলিশি সহিংসতায় হাত পা হারিয়ে তাদের সব স্বপ্নের অকাল মৃত্যু ঘটেছে। এছাড়া হাসপাতালে বিছানায় যন্ত্রণাদগ্ধ দিন কাটানোদের মধ্যে রয়েছেন ভ্যান চালক, পোশাক শ্রমিক কিংবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম অনেক ব্যক্তিও। মইনুল হোসেন মাসুরের ক্যামেরায় শিউলি শবনমের রিপোর্ট। আমার হাঁটুর বাটি সহ একদম নিচ পর্যন্ত অনেকগুলো হাড় ভেঙে গেছে। ডক্টর বলছে রিকভার করতে প্রায় 1 বছর সময় লাগবে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আব্দুল্লাহর স্বপ্ন ছিল পড়াশোনা শেষে সেনা কর্মকর্তা হয়ে দেশের জন্য কাজ করার। অথচ 4 আগস্ট তার ডান পায়ের ওপর পুলিশের দ্রুতগামী জিপ উঠে গেলে ভেঙে গুঁড়ো হয়ে যায় হাঁটু থেকে পায়ের নিচের অংশের হাড়। ভেঙে যায় আব্দুল্লাহর স্বপ্ন। সহিংসতা ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে ভর্তি হন 775 জন মানুষ। এর মধ্যে সংক্রমণের ঝুঁকি এড়াতে 21 জনেরই কেটে ফেলতে হয়েছে হাত কিংবা পা।
তাদেরই একজন ১৯ বছরের হাসিখুশি কিশোর আতিকুল। ৫ আগস্ট বিকেলে বিজয় মিছিলে যাওয়ার খেসারত দিতে হয়েছে এক হাত হারিয়ে। আমার একটা হাত হারানো গেছে, আমি এই কষ্টটা মনের ভিতর চেপে রাখি, তাহলে এটা আমার নিজের সাথে বেইমানি হয়ে যাইতেছে, কারণ আমরা যার জন্য লড়ছি তা আমরা পেয়ে গেছি। পুলিশের গুলিতে পা হারাতে বসেছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাহরিয়ার কিংবা কলেজ ছাত্র সজীব। আহতদের বেশিরভাগেরই বয়স ২০-এর নিচে। আবার আন্দোলন হলে আবার নামবো, এটাতে তো কোনো আফসোস নেই। খারাপ তো লাগতেছে, বা হাঁটতে পারতেছি না, বসতে পারতেছি না, খেলা করতে পারতেছি না, স্কুলে যেতে পারতেছি না। অন্তর্বর্তী সরকারের নির্দেশে হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবায় স্বস্তির কথা জানান কেউ কেউ। আলহামদুলিল্লাহ যে অনেক টাকার চিকিৎসা, এটা সম্পূর্ণ ফ্রিতে হয়েছে। হাতে, পায়ে, বুকে, পিঠে ভয়াবহ ক্ষতসহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি পোশাক শ্রমিক মনির হোসেনের মতো অনেকেই আছেন যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার মা বাবা তো না খাই আছে, আমার একটা ছোট্ট একটা বাচ্চা, আমার সংসারটা পুরো এলোমেলো হয়ে গেছে, আমি এখানে পড়ে আছি। পা কেটে ফেলা নবম শ্রেণীর ছাত্র আল আমিনের মতো কারো কারো আশঙ্কা, অন্তর্বর্তী সরকার পাশে না দাঁড়ালে তাদের ভিক্ষার থালা নিয়ে পথে বসতে হবে। কেউ কেউ জানিয়েছেন কৃত্রিম হাত পা সংযোজনের আকুতিও। চলার মতো একটা ভালো পাও যেন লাগা এরকম, আর সারা জীবন যেন একটা কর্ম করে খাইতে পারে। ডক্টর ইউনূস স্যারের একটা আবদার আছে, সে যেন আমাদের মতো যারা গুলি খাইছে তাদের দিকে যেন একটু তাকায়, তারা যেন পথে ভিক্ষা করে না খায়। সর্বোচ্চ চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে নিটোর কর্তৃপক্ষ। আমরা পরবর্তীতে এইগুলো একটু ডিটাচ করব, হাঁটুটাকে ভাঁজ করার চেষ্টা করব, ওকে ভর দিতে বলবো, এবং এই দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়াটা চলবে বেশ কিছুদিন। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১০১ জন রোগী। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাসের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির কথাও উল্লেখ করে সামরিক কমান্ডারদের ঘটনা প্রবাহ বিশ্লেষণে পরামর্শ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশটির উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির ভাষণে এসব কথা বলেন রাজনাথ সিং। এ সময় ভারতের উত্তর সীমান্তে পরিস্থিতি সহ প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক ঘটনা প্রবাহ শীর্ষ সামরিক নেতৃত্বকে বিস্তৃত ও গভীরভাবে বিশ্লেষণ করতে বলেন তিনি। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ভবিষ্যতে ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তা বিশ্লেষণ করে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন রাজনাথ সিং। সংবাদে নিচ্ছি বিরতি। আপনারা দেখছেন সকালের ২১ সংবাদ। তিন বছর আগে ইনহেরেন্ট ট্রেডিং অ্যান্ড ইমপ্লেক্স নামে একটি প্রতিষ্ঠানকে ১২০০ কোটি টাকা ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক। চট্টগ্রামের চাকতাই শাখা সুদ আসলে এখন ব্যাংকের পাওনা ১৪৪৮ কোটি টাকা। জনতা ব্যাংক আগ্রাবাদ শাখা থেকেও প্রতিষ্ঠানটি ঋণ পায় ৩৪০ কোটি টাকা। দুবাই পালিয়ে যাওয়ার সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আনসারুল করিম চৌধুরীকে আটকের পর অর্থ পাচার আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ২০২১ সালে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ১২০৯ কোটি টাকা ঋণ নেয় ইনহারেন্ট ট্রেডিং অ্যান্ড ইম্প্যাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনসারুল করিম চৌধুরী। ব্যাংকে জামানত হিসাবে যে জমি দেওয়া হয় তার বাজার মূল্য মাত্র ৫৯২ কোটি টাকা। ৩ বছরে ১ টাকাও পরিশোধ না করায় সুদে আসলে ব্যাংকের পাওনা এখন ১৪৪৮ কোটি টাকা। আনসারুল আমাদের এখান থেকে আপনার বিনিয়োগ নিয়েছেন একটা ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রি করার জন্য। ওটার এগেনস্টে উনি 4টা শিডিউল সিকিউরিটি দিয়েছেন। ওটার এগেনস্টে আমাদের পাওনা ব্যাংকে বর্তমান ১২০৯ কোটি, প্রিন্সিপাল প্রফিট সহ ১৪৪৮ কোটি টাকা। ঋণ অনুমোদনের নথিতেই প্রতিষ্ঠানটির ঠিকানা দেওয়া হয় চট্টগ্রামের আসাদগঞ্জের রামজয় মহাজন লেনে, কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি ওই ঠিকানায়। পর্যাপ্ত জামানত না থাকা সত্ত্বেও ঋণ অনুমোদন করা হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে। সিকিউরিটি তো আপনার তুলনায় কম আছে। এটা আমাদের প্রধান কার্যালয় যেভাবে অনুমোদন দিয়েছেন সিকিউরিটি, ওভাবে ওনারা যেটা অফার করছেন 4টা শিডিউল, 2টা চট্টগ্রামে, 2টা ঢাকাতে, এগুলি তো আমরা দেখতেছি। আমাদের হেড অফিস স্যার আছেন, ওনারা এগুলি ভিজিট করতেছেন।
এদিকে একই কায়দায় 2022 সালে জনতা ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখা থেকে 340 কোটি টাকা ঋণ নেন আনসারুল করিম। ব্যাংক খেকো এস আলমের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে 1150 কোটি টাকার এফডিআর দেখিয়ে নেওয়া হয় এই ঋণ। ক্ষতিগ্রস্ত শিল্পোদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার বিধান থাকলেও ইনহারেন্ট ট্রেডিংকে করোনার সময় 170 কোটি টাকা প্রণোদনা দেয় ইসলামী ব্যাংকের ওই শাখা। আনসারুল করিম চৌধুরীর এই দাপটের কারণ হলো তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ফুফাতো ভাই। ঋণ অনুমোদনের সময় ইসলামী ব্যাংক ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। ব্যাংকের ঋণ পরিশোধ না করে গেল সোমবার দুবাই পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন আনসারুল করিম। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। হাসান ফিরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুষ সংক্রান্ত মামলার সাজা ঘোষণার তারিখ নির্বাচনের পর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের বিচারক হুয়ান মেরজান এই সিদ্ধান্ত নেন। 18 সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল, যা এখন 26 নভেম্বর করা হয়েছে। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার আইনজীবীদের মাধ্যমে আদালতে আবেদন করেন সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার জন্য। ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক সিদ্ধান্তের প্রেক্ষিতে সাজা ঘোষণার আগে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য যথেষ্ট সময় নেই। তবে প্রসিকিউটররা এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি 2016 সালের নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ঘুষ দিয়েছিলেন এবং এটি লুকাতে ব্যবসায়িক রেকর্ড জাল করেছিলেন। মে মাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মইনিউ আহমেদ, তদন্তে বাধা দেওয়ার অভিযোগ। ছাত্র আন্দোলনের সময় পুলিশি সহিংসতায় অঙ্গ হারানোদের স্বপ্ন ধূসর, কাটছে যত্নদগ্ধ দিন। অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে ভারতের সামরিক বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21